সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত সুচারুভাবে আমাদের কাজ এবং দায়িত্ব পালন করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে এখনও পর্যন্ত কোনো প্রকার সেশন জট তৈরি হয়নি এবং আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। 2023 সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এনায়েত হোসেন মহোদয়ের আশ্বাসে বিনা বেতন ভাতায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি। একদিনের জন্য আমাদের কাজ আমরা বন্ধ রাখিনি। সাবেক ভিসি আমাদেরকে একাধিকবার আমাদের এই অস্থায়ী চাকরি স্থায়ী করার জন্য আশ্বাস দেন এবং তারই প্রেক্ষিতে তিনি 2023 সালের 17 জুন এবং 26 জুন দুইবার পৃথকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তার কোনো প্রকার নিষ্পত্তি করেননি, যার ফলশ্রুতিতে আমরা চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন ভাতা উত্তোলনের জন্য দাবি করে আন্দোলন করি এবং এক পর্যায়ে ভিসি এবং রেজিস্ট্রারের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করি। প্রিয় কলম শরীফ বন্ধুগণ, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হলে তার ব্যক্তিগত চোখের ডাক্তার ভিসি এনায়েত হোসেন মুকুল এবং বাংলাদেশ ছাত্রলীগ এমসি কলেজের সাবেক সভাপতি AKM ফজলুর রহমান এই দেশ ছেড়ে পালিয়ে যান, যেহেতু তারা ওই দোসর সরকারের ফ্যাসিস্ট সরকার দোসর ছিলেন। এবং লাপাত্তা হয়ে যাওয়ার পরে বৈষম্য বিরোধী কর্মচারীদের ব্যানারে আমরা সবাই ভিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবি তুলি। এরই প্রেক্ষিতে 2024 সালের 30 সেপ্টেম্বর রেজিস্ট্রার ফজলুর রহমান পদত্যাগ করেন এবং তার 4 মাস পর 2024 সালের 7 নভেম্বর ভিসি এনায়েত হোসেন ক্যাম্পাসে ফেরেন। এই খবর পাওয়া মাত্র বেতন বঞ্চিত কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে এসে তাকে এই ব্যাপারে জানতে চান যে তিনি আমাদের বেতন ভাতা কবে দিবেন এবং এক পর্যায়ে ভিসিকে অবরুদ্ধ করা হয়। প্রায় 2.5 ঘন্টা পর বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও NSI DGFI জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT জনাব মোহাম্মদ নূরের জামান চৌধুরী এর উপস্থিতিতে 15 দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণ সহ সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন ভিসি এনায়েত হোসেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মেজর মেহেদি অবরুদ্ধ অবস্থা তুলে নিতে আমাদের কাছে অনুরোধ করে। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীর এই আবেদনে আমরা সাড়া দিয়ে আমরা আমাদের অবরোধ তুলে নেই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ভিসির আশ্বাসের 15 দিনের 14তম দিনে 11তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম স্যারকে সভাপতি করে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ইতিপূর্বে অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃতদের চাকরি, নিয়মিতকরণ ও বেতন ভাতাদি প্রদান প্রসঙ্গে একটি সুস্পষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়াও সিন্ডিকেট সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যের মূল্যবান আলোচনার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতিশীলতা আনয়ন এর লক্ষ্যে আদালতের নির্দেশনা, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিধিবিধান, মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা ইত্যাদি বিষয়ে পর্যালোচনাপূর্বক মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে বর্ণিত নিয়োগের বিষয়ে সুস্পষ্টভাবে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এমত অবস্থায় 2024 সালের 6 ডিসেম্বর অনিয়মিত নিয়োগপ্রাপ্তদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক পত্রিকায় কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার ব্যাপারে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। আবেদন জমার শেষ তারিখ ছিল ডিসেম্বর 19, 2024 সাল। যথাযথ প্রক্রিয়া মেনে আমরা সবাই আবেদনপত্র জমা দিই। এরপর 20 ডিসেম্বর ভিসি এনায়েত হোসেন পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন। 2025 সালের 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি আমরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করি। ভাইবা বোর্ডের
কমিটির সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। এছাড়াও ছিলেন বিএমএনডিসির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম, ইউজিসির সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন ট্রেজারার মোহাম্মদ শাহ আলম। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি যোগদান করেন অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন পাটোয়ারি স্যার। তিনি যোগদানের পর গত 16ই মার্চ বিশ্ববিদ্যালয়ের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার সাথে সাথেই 19/3/25 থেকে 25/3/2025 তারিখ পর্যন্ত উমরা পালনের জন্য সৌদিতে অবস্থান করবে জানিয়ে একটি পত্র দাখিল করেন। ওই পত্র প্রদানের পরেও তিনি উপস্থিত থাকবেন না জেনেও 23 মার্চ বর্তমান ভিসি মহোদয় 12তম সিন্ডিকেট সভার আহ্বান করেন এবং কমিটির সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম উপস্থিত না হয় উক্ত রিপোর্টের বিষয়ে কোনো প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। উক্ত সিন্ডিকেটের পর থেকে উপাচার্য মহোদয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় চৌহাট্টাত্ত অফিসে এখনও পর্যন্ত আর উপস্থিত হননি। তিনি পূর্বের ভিসির রেখে যাওয়া স্বৈরাচারের মতালম্বী কিছু মানুষকে দিয়ে দৈনিক ভিত্তিতে কাজ ওসমানীতে বসে চালিয়ে নিচ্ছেন। তাই আমরা আমাদের দাবি হিসাবে আগামী 1 সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে উক্ত রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ভাইস চ্যান্সেলর মহোদয়কে অনুরোধ জানাচ্ছি এবং এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাননীয় ভাইস চ্যান্সেলরকে আগামী 48 ঘন্টার মধ্যে বর্তমানে বিদ্যমান যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে সুস্পষ্টভাবে একটি নির্দেশনা প্রদানের অনুরোধ করছি। অন্যথায় বিদ্যমান কর্মকর্তা কর্মচারীগণ দাবি আদায়ের জন্য রকেট কর্মসূচি সহ অন্যান্য অনেক কঠোর কর্মসূচি প্রদানের জন্য বাধ্য হয়ে যাবে এবং এর জন্য পরবর্তী ভিসির এই দায় নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষ থেকে কাজী মাসুদ আমার বক্তব্য শেষ করছি। এখন কমিটির সুপারিশটা মূলত জানানো হয় যারা অথরিটি তাদেরকে, এটা তো আর পাবলিকলি প্রকাশ করার কিছু না। কমিটিকে তিনি যে সুপারিশটা করেছেন সেটার ব্যাপারটা সিন্ডিকেট এবং ভিসি অবশ্য অবগত আছেন। এখন উনি সিন্ডিকেটের এই সিদ্ধান্তটা তো আমাদের আছে, উনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসেনি নেই সিন্ডিকেটে, তো আমরা কিন্তু একটা ধোয়ার সাথে চাচ্ছিলাম যে উনি একবার উপস্থিত হোক আমাদেরকে জানাক। এই জন্য কিন্তু আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিলাম যে উনি 48 স্টেপ নিন। আমাদের এই বর্তমান নতুন ভার্সনের বাংলাদেশে অন্ধকারে থাকার মতো কোনো যৌক্তিকতা নাই। প্রশ্নের স্বচ্ছতা থাকতে হবে, উত্তরের স্বচ্ছতা থাকতে হবে, আমরা এটা বিশ্বাস করি। আমি তিনটা বিষয় জানতে চাচ্ছি। জি বলেন। যে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে এই বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। সেই ব্যাপারে তো মন্ত্রণালয় এবং ইউজিসি তাদের বক্তব্য দিয়েছে, রিপোর্ট দিয়েছে, তারা এক্সিকিউট করুক, আমরা তো সেটাতে বাধা দিইনি। যারা অনিয়ম এবং দুর্নীতিতে নেই তাদের নিয়োগে কেন গরিমসি করা হচ্ছে, এটা আমার প্রথম প্রশ্ন। আপনার প্রশ্নের প্রেক্ষাপটে ঠিক আছে, যারা অভিযুক্ত হয়েছেন আপনি তো কোর্টের রায় হওয়ার আগে তাকে আসামি বলতে পারেন না, এটা তো আইনের সুস্পষ্ট বরখেলাপ। আপনি যদি অভিযুক্ত প্রমাণিত হয়ে যান, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তারপরে আপনি আসামি, আগে তো আসামি বলতে পারছেন না। আচ্ছা, তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে এখানে অনেক দুদকের আসামি আছে, অনেক ফ্যাক্টর আছে। তো বর্তমান ভিসি যে কলেজ মানে পরিচালনা করছেন, পরীক্ষাগুলো নিচ্ছেন, সেখানে তো উনি তো বিলাল আহমেদ চৌধুরীকে দিয়ে কাজ করেছেন, তিনিও তো দুদকের চার্জশিটভুক্ত আসামি, তাকে দিয়ে কীভাবে বর্তমান ভিসি কাজ করাচ্ছেন? এটার উত্তরটা তাহলে আপনি ভিসির কাছে চাইবেন। যদি আমাকে একই ক্রাইটেরিয়াতে ফেলায় আপনি বঞ্চিত করেন, তাহলে তিনি কীভাবে সুবিধা পাচ্ছেন? এটা তো কমন মানে উত্তর চাওয়া দরকার না সবার। আপনারা চান যে একই ক্রাইটেরিয়া আমাকে বাদ দিচ্ছেন, সেই ক্রাইটেরিয়া সে কীভাবে চাকরি করে, তাকে কীভাবে কাজ করে? আমি জেনেছি বেতনটা নিচ্ছেন, এটা আপনি যাচাই করে বের করেন। আমি এই ব্যাপারে তার ব্যাপারে কীভাবে বক্তব্য, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা আমি তো তার অ্যাকাউন্ট দেখতে যাইনি। আপনি যাচাই করেন, আপনি সাংবাদিক, এটা আপনার কাজ, এটা আমার কাজ। আচ্ছা, অনুমোদিত পদের কোনো ব্যাপার আসছে না। আচ্ছা, এইটা তো অনুমোদন তো আমি নিব না, অনুমোদন নেওয়ার দায়িত্ব ভিসির। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সমাধানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা সুপারিশ করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। তো যেহেতু কমিটির ব্যাপারে রাষ্ট্রপতি থেকে নির্দেশনা আসছে, এখানে তার আমার কোনো বক্তব্য থাকতে পারে না।
এখানে আমার বক্তব্য মূল্যহীন, সর্বোচ্চ পর্যায়ে থেকে একটা সিদ্ধান্ত আসছে। তাহলে আপনার দ্বিতীয় প্রশ্নটা তো আপনি পেলেন। 3 নম্বর প্রশ্নটা যেন কি ছিল আবার একটু বলুন প্লিজ। এখন এই বিশ্ববিদ্যালয়বাসীর ক্ষতি হবে এই ব্যাপারটা তো তাহলে বেশি চিন্তা করার কথা। প্রথম, উনিও তো সিলেটের সন্তান আমি যতটুকু জানি। আচ্ছা, চলে যাওয়ার জন্য মূল কারণ আসলে কি অনিয়ম নাকি আমাদের আন্দোলন, এটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। আপনি নিজে জাস্টিফাই করতে পারেন। আমি কি বলছি, যারা লিগ্যাল পাওয়ার যোগ্য তাদেরকে দেন, আমি তো বলি নাই যে আপনি আসামিকে দেন। তাহলে একটা ন্যায়ের পক্ষে কথা বলার কারণে সিলেট থেকে ইউনিভার্সিটি চলে যাবে, এটা সম্ভব? তাহলে তো বাংলাদেশে কোনো আইন নেই, ন্যায়ও নেই। তাহলে আপনার তৃতীয় প্রশ্ন আপনি দিলেন। আর কোন প্রশ্ন আছে? তাকে গেজেট প্রকাশ করা হয়েছে, হ্যাঁ উপদেষ্টা পাস হয়ে একটা গেজেট প্রকাশ হয়েছে আমরা যতটুকু জানি, এবং নামটা সরাসরিভাবে আসছে। এখন আপনি প্রাতিষ্ঠানিক এবং অফিসিয়াল যত কাগজপত্র আছেন এখন আর বঙ্গমাতার নাম পাবেন না। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল কাগজপত্র আসছে এবং এটা পত্রিকাতে নিউজ এসে আপনি সমস্ত নিউজগুলো দেখতে পাবেন। গত খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাই, পত্রিকা আপনার সবাই ভেরিফাইড ব্যাপার। নাম করছে গিয়ে যে আপনার একটা নোটিশ গেছিল আগের নামে, আমি দেখলাম যে ওয়েবসাইট গেটে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে। জি, মূল গেজেট নোটিফিকেশনটা এখনো হয়েছে কিনা এটা মনে এখন। আচ্ছা, ওইটা হলো পত্রিকা তো অলরেডি চলে আসছে সার্কুলেশন, এটা তো এমনিতেই দেওয়া সম্ভব, সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, এটা নাসির ভাইয়ের একটা প্রশ্ন ছিল আমার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সম্ভবত এটাও একটা। আচ্ছা, আমার প্রশ্নটার উত্তর কিন্তু পাইনি আমি। যেটা আপনারা ওই যে বলছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দেয়া হয়েছে, এটা প্রকৃতপক্ষে শুধুই কি আপনাদের জন্য না এটা কোনো বিজ্ঞপ্তি না? এইখানে মূলত ভাইস চ্যান্সেলর উল্লেখ ছিল, এটা আর ক্লিয়ার, এটা কি উল্লেখ ছিল যে সাবেকদের যেখানে কর্মরত আছেন শুধু এদেরকেই এখানে নিয়োগ দেওয়া হবে এরকম উল্লেখ না? ছিল? একটা আপনাকে বলি, মুকুল সাহেবের যে দুইটা ছিল সেগুলা কিন্তু ওপেন সার্কুলার ছিল এক, এবং পরবর্তীতে এখন যেটা কমিটি হওয়ার পরে হয়েছে সেটাতে লেখা আছে অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিতকরণের লক্ষ্যে। সার্কুলারটা আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। ইতিপূর্বে যারা ছিলেন তাদেরকে ডেটটা দেওয়া আছে, আপনি ওই ডেটে যে কোনো পত্রিকা দেখতে পাবেন। তাহলে কি বিজ্ঞপ্তি দুইটা গেছে নাকি? এনায়েত সাহেব তো আমাদেরকে আশ্বস্ত বিশ্বাস অর্জনের জন্য দুইটা দিয়েছে, কিন্তু সেই দুইটা তো সে সমাপ্ত করেন নাই, অসমাপ্ত রেখেই পদত্যাগ করেছেন। তার কারণেই তো তাকে আমরা অবরুদ্ধ করেছিলাম, এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মহোদয়ের আশ্বাস থেকে আমাদের এই ব্যাপারটা সমাধানের জন্য তিনি কমিটি গঠন করে দিয়েছেন। এখন কিছু আছে নাকি? আচ্ছা, এই প্রথমত হচ্ছে যে উনি অনিয়ম করেছেন সেই ব্যাপারগুলো কিন্তু পত্রিকাতেও এসেছে, প্রথম আলোতে এসেছে, অন্যান্য সকল পত্রিকাতেই মোটামুটি এসেছে। পত্রিকা বাদ দেন, আমি আপনাদের কথা বলতেছি। আমাদের কথার ব্যাপার বললে আমরা যদি এখানে চাকরিরত অবস্থায় বলেছি, বলার কারণে তো আমরা বাইরে জেনেছি, ওখানে তো আসেন। আপনি কি ভিতরে কেউ এসেছেন, এসে জেনেছেন যে উনি পরিদর্শনে যান নাই, টাকা নিছেন, এই ধরনের ব্যাপারগুলো কি আপনার জানতে পারছিলেন? আমরা বলার পরে কিন্তু আসছে। কেন নয়? আমরা আপনাদের কাছে কি আপনি করেছেন প্রশ্নটা? হোয়াই নট? তাহলে তো আমরা তো আন্দোলন করেছি রাস্তায়, আজ থেকে আমরা এখানে আছি বিশ্ববিদ্যালয়ের মানে বিভিন্ন, আমরা তো আন্দোলনও করেছি। আপনারা 22 সালের সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলন করেছি, এই 5 আগস্টের না, কিন্তু আমরা 22 সাল আপনার পত্রিকার কাটিং বিভিন্ন বা এলোমেলো ব্যাপার আছে, জানলে সমস্যা হবে, তাহলে তারা করলে ওইটা তো আপনার মুর্শিদ আহমদ সিন্ডিকেট করতে পারে নাই দেখেই তো আজকে আপনাদের এই কারণেই তো তার পতন হয়েছে, এই কারণে তো সে আসতে পারে। যেখানে বসেই যদি আপনাদের দিয়ে দেয় তাহলে বাঁচলেন। তার তো বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আছে, তার কারণে তার ফলাফল তো সে ভোগ করতেছে। সে তো রাষ্ট্রপতি থেকে নিয়োগপ্রাপ্ত একজন বৈধ ভাইস চ্যান্সেলর, তার কাজের জন্য সে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। এইটা নিয়ে তো রাষ্ট্রপতি তাকে প্রশ্ন করবে, কেন করেন না? আমাকে যেরকম প্রশ্নটা করলেন যে আপনি প্রশ্ন কেন তুলেন নাই, একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য মহোদয় তাহলে কি করলেন, কেন প্রশ্ন করলেন না? আপনারা সে প্রশ্ন তুলেন। আপনারা টোটাল নিয়োগপ্রাপ্ত কতজন, মানে এই যে অবৈতনিক নিয়োগপ্রাপ্ত কতজন আছেন আপনারা? আমরা 239 জনের কথা সবসময় বলে আসছিলাম, এবং সবার ব্যাপারে আমরা সোচ্চার, যাতে সবাই মানবিক দিক বিবেচনা করেও অন্তপক্ষে তাদের চাকরি এবং বেতন ভাতাটা ফিরে পায়।